তোর কোনো ক্যারিয়ার নাই, তুই ক্যারিয়ার নিয়ে তোর কোনো স্বপ্ন নাই, কিচ্ছু নাই, মানে ফিকশন বই নিয়ে কথাবার্তা বলতেন, এখন আপনি নন ফিকশন বই নিয়ে কথাবার্তা বলতেন। আপনার জীবনে কি অনেক উন্নতি হয়ে গেছে? নাফিস সেলিম ভাই সেদিন একটা স্ট্যাটাস দিয়েছিল আর কি, যে স্কুল লাইফে সবাইকে জোর করে হচ্ছে এই বইটা পড়ানো উচিত। মানুষ ততক্ষণ পর্যন্ত তোমাকে সাপোর্ট করবে না বা তোমাকে ফলো করবে না যতক্ষণ পর্যন্ত এটা না ফেমাস হচ্ছে তোমাকে ফলো করা। আমি এই বইটা যখন পড়ছি তখন পৃথিবীর অবস্থা খুবই খারাপ, চার সাইডে মানুষ মরে যাচ্ছে। প্রত্যেকদিন তোমার মনে হবে জায়গাটা ছেড়ে দিই। কোনো বই আমার জীবন উন্নতি করে দিবে না যদি আমি না এফোর্ট দিই। লাইফে এমন একটা স্টেজ থাকে যেখানে তুমি তোমার স্বপ্নে যাইতে যাইতে একটা স্টেজে ধাক্কা খাও। বাট ওই মোমেন্টে কেউ যদি নিজেকে এতটুকু বুঝে দিতে পারে যে আচ্ছা আমি ধৈর্য ধরে আমি কাজটা করে যাই, পরে কি হবে এটা দেখা যাবে, তাইলেই সে সাকসেস হবেই। অ্যান্ড যার লাইফে এরকম একটা গাইডলাইন আছে তার মতো লাকি পার্সন খুব কম আছে। আমি ফারহান ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ফারহান ভাই, আমরা যারা বাচ্চা কাচ্চা আছি আমরা তো চাই যে সেলিব্রিটি বা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যোগাযোগ করতে, তো হোয়াটস দ্য মোস্ট স্মার্ট ওয়ে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট, যেখানে আমরা ফিকশন, নন ফিকশন, সেলফ হেল্প, বিজনেস সব ধরনের বই নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আজকে অনেক দিন পর আমরা আবার নতুন করে আমাদের সিজন 1ই শুরু করেছি, সিজন 2 শুরু হয় নাই এখনো। অ্যান্ড ওয়েলকাম মায়েশা অন সেকেন্ড। কি অবস্থা? হ্যালো, কি অবস্থা তোমার? আমার অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আজকে সেটে তো তাই হ্যাঁ, একটু অন্যরকম আমাদের নতুন লাগতেছে। স্টুডিও কেমন হ্যাঁ, লাগতেছে? সেম, বাট আমার আগের স্টুডিওটাই বেশি ভালো লাগতো। কমপ্লেইন ছিল, বাট এটা ভালো লাগতেছে। হ্যাঁ, আপনারা আমাদের স্টুডিওতে আসবেন, স্টুডিওর পাশে হচ্ছে ক্যাফে আছে, পারিঘর আছে, আমাদের এসে কফি খেয়ে যাবেন। ওকে, আজকে আমরা কোন বই নিয়ে কথাবার্তা বলতেছি বলো? আজকে আমরা খুব ফেমাস একটা বই নিয়ে কথা বলবো। আমার ধারণা আমাদের ভিডিওটা যারা দেখবে তাদের মধ্যে অনেকে এই বইটা পড়ে ফেলছে এবং তাদের খুব পছন্দের একটা বই। বইটা হচ্ছে আলকেমিস্ট। দি অ্যালকেমিস্ট। আমি এই বইটা অনেক আগে পড়ছি, করোনার সময়। এই বইটা তখন খুব হাইপ ছিল। এরপর আজকে এতদিন অ্যাকচুয়ালি এত বছর পর আবার এই বইটা নিয়ে কথা বলবো, ভালো লাগতেছে। নাইস। আমরা আমাদের দর্শক যারা আছে, অডিয়েন্স যারা আছে, তাদেরকে ছোট্ট করে একটু ব্রিফ দেই যে আসলে আলকেমিস্ট বইটা কি, গল্প বলে দেওয়া যায় কিনা, তাহলে হচ্ছে ওরা আমাদের সাথে ন্যারেট করতে পারবে। বাট তার আগে একটা জিনিস আমরা ওদেরকে বলা ভালো, যে আজকে আমরা আলকেমিস্টের গল্প নিয়ে না যত কথা বলবো, তার চেয়ে ওখানকার লার্নিং লেসনগুলো নিয়ে কথা বলবো, যে জন্যই আসলে আলকেমিস্ট এতটা ফেমাস বা এতটা পপুলার আর কি, কী কী লার্নিং আছে। এবার আমি যখন কালকে এগুলো খোঁজখবর নিচ্ছিলাম, আমার মনে হচ্ছে যতগুলা ব্যাপার আমরা নিশ্চয়ই ওন করি, যতগুলো ব্যাপার নিয়ে আমরা মানুষের বক্তব্য শুনি, মোটিভেট হই, ম্যাক্সিমামই এই বইয়ের মধ্যে। আসলে ম্যাক্সিমাম শাহরুখ খান থেকে শুরু করে সবাই এই বইয়ের অনেক কোট নিয়ে কথাবার্তা বলে। সো আমাদের অডিয়েন্সের জন্য একটু বলো যে আসলে। আচ্ছা, এই বইটা নিয়ে কথা বলার আগে আমি একটু বলি, এই বইয়ের যে মেন ক্যারেক্টারটা সে কিন্তু আমাদের মতো খুব নর্মাল একটা মানুষ। আমরা যেরকম অনেক স্বপ্ন দেখি যে আচ্ছা আমি এখানে যাব, আমি এটা করব, বা ছোট ছোট ড্রিম সবার লাইফেই থাকে। এই ড্রিমটার মাঝখানে একটা ছেলে তার পেছনে কিংবা সামনের একটা অনিশ্চিত ভবিষ্যৎকে রেখে তার স্পেন শহরটা থেকে সে পিরামিডে যাওয়ার স্বপ্ন দেখতেছে। এবং এই স্বপ্নটা দেখার সময় তার লাইফের যে আপস অ্যান্ড ডাউনস থাকে, কিংবা আপস অ্যান্ড ডাউনসের থেকেও বড় কথা, সে যে খুব ছোট ছোট জিনিসগুলোকে ওভারকাম করে। আমরা সবসময় একটা কথা বলি কি, লিটল থিংস ম্যাটার। এই বইটা পড়ার সময় না এই কোর্সটা একটু পরপর হিট করে যে আমরা হয়তো লাইফে যে জিনিসটাকে খুব বেশি একটা পাত্তাও দেই না, সেই জিনিসটাও আমাদের লাইফে খুব ইম্পর্টেন্স হইতে পারে, কিংবা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন একটু বইয়ে আসি। এই বই একটা ক্যারেক্টার যে কিনা একটা মেষপালক, এবং সে মেষপালক থেকে পিরামিডের গুপ্তধনের স্বপ্ন দেখে। সান্তিয়াগো। হ্যাঁ, এবং এই স্বপ্নটা অবাস্তব সবার কাছেই মনে হবে যে চালাচ্ছে মেষ, আবার সে স্বপ্ন দেখতেছে একটা পিরামিডের গুপ্তধন পাবে। বাট ওর কাছে ওর ড্রিমটা একটা লাইফ সেট, যে আচ্ছা আমি অ্যাটলিস্ট গুপ্তধন না পাই, আমি সেখানে যাই। এবং সেখানে যাওয়ার জন্যই যে তার জার্নিটা স্টার্ট, এই বইটাও স্টার্ট হয়। অ্যান্ড আমার কাছে মনে হয় তুমি যখন এই বইটা পড়ছো খেয়াল করছো যে ওর লাইফে প্রত্যেকটা স্টেজে একটা না একটা আপস অ্যান্ড ডাউনস ছিলই, সেটা পার্সোনাল লাইফ হোক কিংবা ক্যারিয়ার হোক। ওর ক্যারিয়ারটা আবছা ছিল, অ্যাকচুয়ালি এটাকে কোনো ক্যারিয়ার বলাও যায় না আমরা যদি বলি, বাট স্টিল ও সব কিছু ওভারকাম করে অ্যাটলিস্ট ও ড্রিমে পৌঁছাতে পারছে। হ্যাঁ, আমার হচ্ছে ছোট্ট একটু দ্বিমত আছে। আমার মনে হয় সান্তিয়াগোর ক্যারিয়ারে ওটা ছিল কারণ নিজে চুজ করে নিয়েছিল। হ্যাঁ, কারণ ওর উদ্দেশ্য ছিল দেশ ঘুরে দেখবে আর কি। সো এখন ধরো ওর মতো, ওর পরিবারের মতো দরিদ্র জায়গা থেকে দেশ ঘুরে দেখার মতো তো টাকা পয়সা ওর কাছে নাই।
তখন ফ্যামিলি থেকে বললো যে ওকে, তুমি যদি ভেড়া চড়াও বা মেষ পালক হও, তাহলে তুমি এই ভেড়া নিয়ে বিভিন্ন জায়গায় যাবা, মেষ নিয়ে বিভিন্ন জায়গায় যাবা, তোমার মেলা বা মানে তোমার হচ্ছে দেশ ঘুরে দেখাও হবে, এদের তোমার আয় রোজগার এখান থেকে হয়ে যাবে আর কি। কারণ ওই সময় মেষের ওই যে লোম বিক্রি করতো বা ইয়েগুলো বিক্রি করতো আর কি। সো আবার ওর কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, ও কিন্তু একটা বই পড়তো, হুম। মেষপালকগুলোকে চড়তেছে, ও বসে বসে হচ্ছে যে বই পড়তেছে, আর বইটা ও সবসময় চেষ্টা করতো মোটা নেওয়ার জন্য, যাতে পরে আবার বালিশ হিসাবে হ্যাঁ, ইউজ করতে পারে। তোমার দ্বিমতটার সাথে আমি একটা কথা বলি। হ্যাঁ। দেখো, আমরা যদি আমাদের পার্সোনাল লাইফ দিয়ে জাজ করি, হুম আমরা হুম কিন্তু প্রত্যেকেই কারো না কারো দ্বিমতে কাজ করতেছি। ধরো তুমি তোমার ক্যারিয়ারটা যে এই সাইডে আনতেছো, হুম হুম কিংবা হ্যাঁ তুমি অনেক স্ট্রাগল করতেছো, বা তোমার অনেক পরিশ্রম হচ্ছে, যেটা তুমি পড়াশোনা করে একটা 9 to 5 জব করলে তোমার এত ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগতো না। বাট তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতেছো, তুমি নিজের আইডেন্টিটি চাচ্ছ, তো সবাই অ্যাটলিস্ট দিন শেষে এটাই চায় যে আমি যেটা ভালোবাসি সেটা করি, সেটা টাকা পয়সার ঊর্ধ্বে চলে যায়। হুম। এবং পুরো বইটাই তো আসলে এইটা, যে পুরো বইয়ের জার্নিটাকে যদি এক শব্দে বা এক লাইনে তুমি ব্যাখ্যা করো, যে পুরো বইটা আমাদেরকে এই শিক্ষাটা দেয় যে কিভাবে নিজের পোটেনশিয়াল নিজেকে আবিষ্কার করা যায় বা নিজের পোটেনশিয়াল সম্পর্কে জানা যায়। আরেকটা কথা হচ্ছে নিজের কাছে নিজে ফেরত আসা যায়। হুম। আহ, এই গল্পটা আমি অনেক জায়গায় বলছি যে নিজের কাছে কিভাবে আসলে নিজে ফেরত আসা যায়। যেমন তুমি কোন ফায় কোন গান আছে না, কোন ফায় কোন গানের হ্যাঁ, একটা লাইন আছে যে কার দে দেদার মুঝে। হ্যাঁ, এই টাইপের একটা গান আছে যে হ্যাঁ, গানের তুমি এই কথাটা আমাকে আগেও হ্যাঁ, বলছিলা। গানের মিনিংটা হইতেছে এরকম যে ও আল্লাহ বা ও গড ফ্রি মি ফ্রম মাই সেলফ। এখন আমার কথা হলো, একটা মানুষ নিজের থেকে কিভাবে মুক্তি পায়, কিংবা এই যে বইয়ের কথায় যদি ধরি, যে নিজের কাছে কিভাবে ফেরত আসা যায়, নিজেকে কিভাবে আবিষ্কার করা যায়। তুমি ধরো লালনের যে গানটা আছে যে মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই শোনে, এটা কিন্তু লালনের প্রেমিকার সাথে মিলার কথা বলে নাই। আমাদের প্রত্যেকের ভিতরে দুইটা আত্মা থাকে, একটা হচ্ছে আমরা বাইরের যে সমাজ আমাদের যে হুম। আত্মা দেখে, আরেকটা আত্মা হচ্ছে যেই আত্মা আমরা হতে চাই, আমাদের হতে চাওয়া একটা ক্যারেক্টার আর কি। সো লালন বুঝাইতে চাইছে যে এই যে আমার যে হতে চাওয়া ক্যারেক্টার, এই ক্যারেক্টারের সাথে আমি কোনদিন মিলতে পারবো। যেমন তুমি সক্রেটিসের আছে হচ্ছে নো দাই সেলফ, হুম। নিজেকে হুম। জানো। তারপর আমাদের ইসলাম ধর্মে বলা হয় যে হচ্ছে তোমার সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। তারপর তুমি তামাশার গানে একটা আছে, তামাশা না হচ্ছে রকস্টার একটা গান আছে যে কি জানি বলে যে, একটা গান আছে যে নিজের সাথে নিজের অনেকদিন মেলা মানে দেখা হয়নি, এই টাইপের একটা কথাবার্তা আছে আর কি। সো আমার কথা হচ্ছে যে পৃথিবীর সব কিছুই আসলে তুমি মানে যত পোটেনশিয়াল আছে সব তোমার মধ্যেই আছে, যদি তুমি খুঁজে পাও। এবং তোমার ড্রিম যেটা, সেটা তুমি নিজে খুঁজে পাবা আনটিল ইউ, তুমি যদি গিভ আপ না করে দাও, পরিশ্রম করে যাও, শেষ পর্যন্ত তুমি যত বড় স্বপ্ন হোক সেটা অ্যাচিভ করা হ্যাঁ, সম্ভব এই জন্যই আসলে। হয়তো বলে প্রসেস মেড রিয়েল ম্যান। এক্স্যাক্টলি, এইটা আসলে। সো আমরা আজকে ধর অনেকগুলো লেসন নিয়ে কথাবার্তা বলবো, তার মধ্যে একটা লেসন হচ্ছে যে জার্নি টু ডেস্টিনেশন ইজ সাকসেস। মানে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে জার্নিটা, ওইটাই আসলে সাকসেসের ব্যারিয়ার, বা ওই ইয়াটা জার্নিটা তোমাকে যে শিক্ষাটা দিবে, ওইটাই আসলে সবচেয়ে বড় হাতিয়ার একটা জার্নির ক্ষেত্রে আর কি। তোমার এই বই পড়ে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে? আমি এই বইয়ের সাথে একটা জিনিস রিলেট করি। আর হুম তোমার হুম ইভেন্টেই বাবর আলী ভাই একটা কথা বলছিল যে আমাদের প্রত্যেকের এভারেস্ট ভিন্ন ভিন্ন হুম হয়। হুম 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 তো এই বইটা পড়তে পড়তে আমাদের লাইফের, ধরো তোমার লাইফের মোটো একটা, আমার লাইফের মোটো একটা, বা এই বইয়ের ক্যারেক্টারের লাইফের মোটো একটা। এই বইটার সবচেয়ে যেই আমার কাছে যে জিনিসটা ভাল লাগছে, যে আমি জানতেছি না আমার ভবিষ্যতে কি আছে, কারণ আমরা প্রত্যেকটা মানুষই সৃষ্টিকর্তার উপর ভরসা করে আমাদের প্রত্যেকটা দিন পার করি। কিন্তু আমি স্বপ্নে দেখতেছি যে একদিন আল্লাহ আমাকে সেই জায়গাটায় নিয়ে যাবে, বা আমার সৃষ্টিকর্তা আমাকে সেই জায়গাটায় নিয়ে যাবে যে জায়গাটা আমি যেতে চাচ্ছি। তো এই জিনিসটা আমার জন্য খুব ভালো লাগছে, যে প্রত্যেকটা দিন একটা নতুন সকাল হয়, ও নতুন কিছু এক্সপিরিয়েন্স করতেছে, ও লাইফে খুব ডাউন ফেজ যাচ্ছে, স্টিল ও দিন শেষে স্বপ্ন দেখতেছে যে না, আমি আমার যেই জায়গাটায় যাওয়ার ইচ্ছা আমি সেখানে যাবই। মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। নাইস। আমার একটা জিনিস খুবই মজা লাগছে, যেটার সাথে ওই যে সান্তিয়াগো, তো ধরো অনেকগুলো ব্যাপার আছে। সান্তিয়াগো যখন ওই তোমার পিরামিড যাওয়ার টাকা ওর একটা অচেনা হুম। বন্ধুকে হুম। দেয়, হুম। তখন তো ওটা হচ্ছে ও হারায় যায় ওর বন্ধুটা। তখন ওর কাছে না আসলে দুনিয়াটা অন্ধকার, যে আননোন একটা দেশ, কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, এই সেই। এই গল্পটা আমরা পরে আসবো যে কিভাবে ভয়কে জয় করা যায়। বাট ওইখানে একটা স্ফটিকের দোকানে কাজ করতো আর কি, মানে কাঁচের হুম। জিনিসপত্র বিক্রির ওইখানে সান্তিয়াগো কাজ করতো। তো
তো ওখানে ওই কাজ করে টোরে রেখে বেশ ভালো একটা ইনকাম করে আর কি। সো ইনকাম করার পর ও এখন চিন্তা করে যে আমার কাছে যে টাকা আছে আমি চাইলে আবার মেস কিনে, যে মেস ছিল আমার কাছে সেটা আমি কিনতে পারবো, আমার দেশেও ফেরত যেতে পারবো। কিন্তু আমার যে স্বপ্ন যে আমি পিরামিড যাব, সেটা তো আমি যাইতে পারবো। এখন আমি কি করব? এইখানে আমাদের মহেন্দ্র সিং ধোনি, যে আমাদের একটা ইন্সপিরেশনাল ক্যারেক্টার, ওর একটা ব্যাপার খুব ভালো মতো বলা হয় যে দেখো, ধোনি যখন হচ্ছে তোমার আর পরিবারের অবস্থা খারাপ, ও হচ্ছে রেল স্টেশনে চাকরি করে। সো ওটা একটা ভালো, ওই সময় রেল স্টেশনে জব করা ইটস এ গুড ডিল ওর মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। সো এখানে বলা হয় যে কসমস বা এই যে পৃথিবী তোমার জন্য একটা বিশাল স্বপ্ন থাকবে, তখন তোমাকে একবার থামাবে, তারপর ছোট্ট কিছু একটা দিবে। ওই ছোট কিছু দেওয়ার পর যদি তুমি থেমে যাও, তাহলে তুমি আর বড়টা অ্যাচিভ করতে পারবে না। কিন্তু তোমার যদি তখনও ক্ষুধাটা থাকে, যেমন এমএসডি ছিল, যে ও চাকরি করলো, পরের চাকরি তো ছেড়ে আবার নতুন করে সে স্বপ্নে ফেরত আসছে। ওই জন্য ও হচ্ছে এখন টি-20 ওয়ার্ল্ড কাপ উইনার, মানে ওডিআই ওয়ার্ল্ড কাপ উইনার, টেস্ট চ্যাম্পিয়ন, সব কিছু। মানে ওকে পৃথিবী পুরো হাত ভরে দিয়েছে, কিন্তু তার আগে ওকে ছোট্ট একটা জিনিসও দিয়েছে। তখন যদি খুশি হয়ে যেত ছোট্ট একটা জিনিসে, তখন ওকে এত বিশাল কিছু অ্যাচিভ করতে পারতো না। এই সেম বইয়ে কাহিনী ওই কিন্তু ইয়েটা। প্রত্যেকটা চ্যাপ্টার একটা জিনিস ফিল করায় যে নেভার টু লেট। মানে প্রত্যেকটা চ্যাপ্টার লাস্টলি এটাই ফিল করাবে যে তোমার জন্য কোনো কিছুতেই দেরি হয়ে যায় না। তুমি যখন যেটা চাচ্ছ, তুমি যদি পটেনশিয়াল নিজের প্রতি নিয়ে হুম আসো হুম হুম। কিংবা দেখো, তাহলে ইউ ক্যান ডু। ট্রু। নাইস। তোমার এই বই তুমি কি বাংলা পড়ছো না ইংলিশ পড়ছো? আমি ইংলিশে পড়ছি। আমি খুব অনুবাদ এরকম বই খুব কম পড়ি, তার হুম কারণ হুম। হচ্ছে এইসব বইগুলো না রিয়েলটা পড়লে একটু বেশি এফেক্টিভ মনে হয়। এর আর কোনো বই পড়ছো? না। তোমার একটা বই আছে মক্তব, আমি পড়ি না এখনো, কালকে দেখছি ইয়াতে, বুক এন্ডে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মক্তব নাম, ওইটা হচ্ছে তোমার একটা ফিলোসফিক্যাল জার্নি নিয়ে বই লেখা, এই টাইপেরই আর কি। তোমার ওই শান্তিয়াগোর কথা যখন বললাম, শান্তিয়াগোর হচ্ছে তোমার ইয়াতে ওই যে আহ, এই বইয়ের দ্বারা এখানে আছে যে ও যখন দোকানে কাজ করা শুরু করলো কিছুদিন পর। তোমার এই বইটা হ্যাঁ সবাইকে দেখাও, এটা খুব সম্ভবত সালমান ভাইয়ের গ্রাফিক্স নোবেল। হ্যাঁ, এই যে হ্যাঁ এটা হচ্ছে একটা গ্রাফিক নোবেল, ইয়ার আলকেমিস্টের, চিরকুট সম্ভবত প্রকাশনী, হ্যাঁ হ্যাঁ, চিরকুট থেকে এটা বের খুব করা আর সম্ভবত কি। সালমান ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ, সালমান ভাইয়ের ইয়ে করা। সো এইখানে একটা ব্যাপার আছে যে ওই যে স্পোর্টিকের দোকানে ও যখন চাকরি করতো, ওই সময় হচ্ছে ওর মালিককে বলতেছিল যে এই জিনিসগুলা আমি একটু পাহাড়ের আশেপাশে কিংবা বাইরে রাখতে চাই আর কি। আর মালিক তখন ওকে একটা বলতেছিল যে এটা যদি বাইরে রাখতেছো, কোনো মতে যদি কেউ হাত দেয় পুরোটা ভেঙে গেলে কিন্তু সব নষ্ট। ও তখন খুব সুন্দর একটা কথা বলে যে আমার মেশ চালানোর সময় কিন্তু সাপে আমার অনেকগুলো মেশই মারা গেছে, বা সবগুলো যাইতে পারতো, তাই বলে কি আমি মেশ চালাবো না? দেখা যায় কিছুদিন পর ও স্পোর্টিকগুলো যখন বাইরে রাখে, মানুষজন খুব সুন্দর যাওয়ার সময় দেখে, ওগুলো বিক্রি আরো বেড়ে যায় আর কি। হুম। তো আমার মনে হয় যে তুমি যদি কোনো একটা কিছু শুরু করো, হ্যাঁ, শুরু করার পর সেখান থেকে তোমার যে একটা ফিডব্যাক বা তোমার একটা ভয় তো থাকবেই, তাই বলে কি নতুন কিছু শুরু করা যাবে না? তোমার কি মনে হয়? আহ, আসলে ভয়ে, ওই যে মাউন্টেন ডিউর একটা অ্যাড আছে না, আই জয়ের হেট পর মাই ভয়। মাইন্ড। ওকে। তো ভয় সব কিছুতেই থাকে। হুম। মানে লাইফের প্রত্যেকটা স্টেপেই তোমার একটা নেগেটিভ থটস থাকবে, এটা খুব নর্মাল। বাট নেগেটিভ থটসটা ঠিক তখনই আসে যখন আমি ওই জিনিসটা না মন থেকে করতে চাচ্ছি না। মানে আমার ইচ্ছা আছে, বাট আমি এত হইলে হয়েছে, না হইলে নাই, এরকম একটা ভাব থাকে। বাট যখন তুমি কোনো কিছু একদম মন থেকে চাও, মানে তোমার এটা লাগবেই কিংবা তুমি এটা করতে চাচ্ছ, তখন ভয়টা না খুব একটা কাজ করে না, দেখবা। আমাদের লাইফে এরকম অনেক সিচুয়েশন আছে যে আমরা জানি যে ওখানে একটা রিস্ক আছে, আমার ভয় মাস্ট, বাট ওই টাইমে কিন্তু আমরা চিন্তা করি না ভয়টা কি, আমরা ওই কাজটা শেষ করি, যা হবে পরে দেখা যাবে, এরকম একটা থটস আমাদের কাজ করে। তো আমার কাছে মনে হয় এই বইয়ের প্রত্যেকটা পাতায় পাতায় একটা জিনিস খুব ভালো মতো বোঝানো হয় যে আমরা হিউম্যান, অনেক কিছু ভাবি, অনেক কিছু চিন্তা করি, বাট আমরা সবসময় পিছু টানটাকে দেখি যে আমি সামনে আগাবো, বাট আমার ফ্যামিলি আছে, আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, সব কিছু আছে। এই রেসপন্সিবিলিটিগুলো আমরা কখনো ওভারকাম করতে পারি না দুইটা কারণে, আমরা খুব বেশি ইমোশনাল বা আমরা খুব বেশি কেয়ার দেখাই। তো এত কিছুর মাঝখানে আমি যখন নিজের প্রতি কনসার্ন হব কিংবা নিজের ইচ্ছেগুলোর প্রতি কনসার্ন হব, তখন অ্যাকচুয়ালি কোনো কিছু না গায়ে লাগে না। ট্রু। ওই যে ফেয়ার অফ স্টার্টিং আ নিউ থিং, একটা জিনিস মনে পড়লো যে ইন্ডিয়ান, এটা কি আঙ্কুর অরিকু না,
আঙ্কুরটিকও না, এক ভদ্রলোক এক কথা বলছে, ওটা শোনার পর আমার এত বেশি লজ্জা লাগছে। সাকিব তুমিও শুনো, মানে আমার মনে হয়েছে এটা আমাকে বলছে, মানে এমন ভাবে নেগলেক্ট করে বলতেছে যে ভাই তুমি আন্ডারগ্রেডে পড়ো কিংবা ক্যারিয়ার নিয়ে ভাবতেছো, হুম। এই টাইমে আমরা আমাদের সাবকন্টিনেন্টের ছেলেপেলেরা অনেক কিছু নতুন শুরু করি না এই ভয়ে যে ওটা যদি সাকসেস না হয়ে ফেল হয় তাহলে মানুষ কি বলবে, এক। দ্বিতীয়ত মানুষ কি বলার পর আমার হচ্ছে যে সেলফ রেসপেক্ট ইগো হচ্ছে একদম হাই, আমার স্কিল ডাউন, হ্যাঁ আমি কোনো কিছু শুরু করতেছি না কিন্তু সেলফ রেসপেক্ট হাই। ও এমনভাবে বলতেছে, মানে আমি যদি ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারতাম খুব ভালো লাগতো, ঠিক আছে, যে তোর কোনো ক্যারিয়ার নাই, তুই ক্যারিয়ার নে, তোর কোনো স্বপ্ন নাই, কিচ্ছু নাই, মানে তুই একটা রুমের মধ্যে সারাদিন ঘুমাস, চ্যাট খেয়ে বসে থাকোস, হ্যাঁ, নতুন কিছু শুরু করস না জাস্ট একটা কারণে যে ওটা শেষ করে ওটা যদি ফেল করে তাহলে মানুষ কি বলবে আর কি, যে ইগো নষ্ট হয়ে যাবে, সেলফ রেসপেক্ট নষ্ট হয়ে যাবে। একটা জিনিস সবসময় আমার এই ব্যাপারটা মনে হয়েছে যে স্টার্ট আপ বা নতুন আইডিয়া বা নতুন জার্নি শুরু করার ক্ষেত্রে তুমি প্রোডাকশন বয় হও, ডিরেক্টর হও, নো ম্যাটার, তুমি যদি শুরু করো ওই শুরু জার্নিটা সবচেয়ে জরুরি, নো ম্যাটার যে তোমাকে সাকসেস হইতে হবে। সোহাগ ভাই ধরো যে কোনো বড় বড় স্টার্ট আপ, ওরা 90টা আইডিয়া ফেল করার পর 2টা কাজে লাগে, কিংবা 98টা ফেল করার পর 2টা কাজে লাগে, যে 2টা কাজে লাগে ওই 2টা বুম করে। সো আমাদের আন্ডারগ্রেডের ম্যাক্সিমাম, এটা আমার আমার গায়ে লাগছে কেন, আমি অনেকগুলো আইডিয়া শুরু করি না এই ভয়ে। আমাদের সবারই কিন্তু মানুষ কি বলবে এই থটসটা সব কিছুতে আগে আসে। এটা আসে প্লাস হচ্ছে ইগো আর সেলফ রেসপেক্ট, যে আমি যদি ফেল করি, আচ্ছা আমি ফুড কোর্টে চাকরি করব, আমি ক্যাফেতে চাকরি করব, আমি তো এই সেই, তুমি কিছুই না, জাস্ট আন্ডারগ্রেডটা শেষ করে বের হও, তোমার হাতে যখন শূন্য এক্সপিরিয়েন্স থাকবে, আদার হ্যান্ড যখন অন্য একটা বাচ্চার একদিনের ইভ্যালি দেখতে যাও, সরি কাট, এটা এটা কাট যাবে, একদিনের প্রথম আলো দেখতে যাওয়ার কিংবা একদিনের হচ্ছে তোমার যে কোনো বড় ইন্ডাস্ট্রি ভিজিট করার এক্সপিরিয়েন্স থাকবে, বা একদিন একটা ক্যাফেতে কাজ করার এক্সপিরিয়েন্স থাকবে, পিপল গনা টেক দেম, টেক হিম। এই জায়গাটা একটা বলি, আমরা সবসময় ভাবি কি আচ্ছা আমার ক্যারিয়ার মানে আন্ডারগ্রেড শেষ হবে, আমি একটা খুব ভালো রঙিন চঙিন সিভি বানাবো, এরপর সব জায়গায় অ্যাপ্লাই করব। বাট যে আমি সিভির 90% মিথ্যা। আমি সেদিন একটা জিনিস দেখতেছিলাম যে আমার কিন্তু আন্ডারগ্রেড শেষ হইতে আরও কয়েকটা সেমিস্টার আছে, ইভেন আমার ইন্টার্ন আছে, থিসিস আছে। আমার ইন্টার্নের কিছু জায়গায় তারা এক্সপিরিয়েন্স আছে, মানে ইন্টার্ন করবো আমি, আমি কি এক্সপিরিয়েন্স নিব, মানে তুমি যে তোমার সেমিস্টার ব্রেক কাটাচ্ছ ওই টাইমটাতেও তুমি কোথাও একটা ট্রায়াল দাও কিংবা যে কোনো একটা কিছু করো যেটা তোমার থিসিস রিলেটেড হবে কিংবা ইন্টার্ন রিলেটেড হবে। ওই জিনিসটা দেখে আমার মনে হলো যে আমি এখন চিন্তা করি যে আচ্ছা আমার ভার্সিটি আমার একটা ব্যবস্থা করেই দিবে, বাট না, দিন শেষে আমি ওরকম খালি একটা সিভি নিয়ে ঘুরে বেড়াবো। এটাই আমি হচ্ছে যারা শুনতেছেন তাদেরকে বলতেছি, আপনারা যদি আমার মতো লজ্জা পেয়ে থাকেন তাহলে, যদি মনে হয় পরিশ্রম মানে একটা কোন আইডিয়া আছে আপনার কাছে, শুরু করেন, তার জন্য ম্যাটার এটা আমি সাকসেস এখানে হইতে একটা হবে। কথা বলি, আমি বই নিয়ে কাজ করি আজকে 5 বছর। আমি করোনার একটু আগাগ দিয়ে স্টার্ট করছিলাম। তো আমি যখন তখন ছবি টবি তুলে বই রিভিউ করতাম কিংবা কেউ আমাকে পাঠাইতো, তখন মানুষের কাছে তখন কিন্তু খুব কম মানুষ বই নিয়ে হুম কাজ হুম করতো হুম, হাতে বাংলাদেশে, গোনা কয়েকজন, মানে হ্যাঁ। খুবই কম। 2-3টা ফেসবুক প্ল্যাটফর্ম ছিল, গ্রুপ, যেখানে কিছু রিডাররা পোস্ট টোস্ট করতো। তো আমি যখন নিজে প্রথম পেজটা খুলি, আমার পাশে একটা সাপোর্টার ছিল না আমার মা ছাড়া, যে আমাকে বলবে যে আচ্ছা তুমি করতেছো, তোমার শখ হয়েছে করো। বাট যখন এই জিনিসটা গ্রো হইলো তখন আমাকে মানুষজন কনগ্রাচুলেশন বলতে কেউ বাদ যায় না। মানে এখন হয়তো অনেকেই বলে হ্যাঁ তুমি যখন শুরু করছিলে আমি তোমাকে খুব সাপোর্ট করতাম, তোমার পেজে একটা লাইক দিছি, বাট পিঠ পিছে কিন্তু তুমি আমাকে নিয়ে যে কথাটা বলছো, তুমি যার কাছে বলছো সে আমাকে এসে বলে দিচ্ছে। এটা হচ্ছে যে তুষার ভাই মনে হয় আজকে, এটিসির তুষার ভাই একটা পোস্ট শেয়ার দিছে আজকে, যে আহ, মানুষ ততক্ষণ পর্যন্ত তোমাকে সাপোর্ট করবে না বা তোমাকে ফলো করবে না যতক্ষণ পর্যন্ত এটা না ফেমাস হচ্ছে তোমাকে এটা ঠিক। ফলো করা। মানে এখন আলী আবদালকে ফলো করা হচ্ছে একটা ট্যাবু, বা আহ, কি বলবো তোমার ধুবরাঠি বলো কিংবা হচ্ছে যে রণবীর আলাবাদিয়া বলো, এদেরকে ফলো করা হচ্ছে একটা ট্যাবু, যে এটা ফলো করা মানে তুমি তুমি একটা জাতে উঠে গেছো যে তুমি একে ফলো করো ওকে ফলো করো। কিন্তু স্ট্রাগল ফেসে থাকা মানুষদেরকে মানুষ ফলো করে না। যেমন সত্য কথা বলি, এটা আমার মনে হয়েছে যে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি যতদিন না পর্যন্ত ওই দ্যাট টাইপ অফ ফলোয়ার বলো বা রিচ বলো না আসতেছে, প্রত্যেক দিন তোমার মনে হবে জায়গাটা ছেড়ে দিই, এটা ঠিক। ইচ অ্যান্ড এভরিডে তোমার মনে হবে যে জায়গাটা ছেড়ে দেই,
এই জায়গাটা আমার না, কারণ ছোট্ট কাজ কেউ রিকগনাইজও করবে না, তোমাকে কেউ চিনবেও না। বাট হ্যাঁ, আমার সেই মাইন্ডসেটটা আলহামদুলিল্লাহ কিছুদিন হচ্ছে গ্রো খুবই ভালো মতো করছে, যে ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে আই নো যে আমার এটা টাইম কতটুকু লাগবে। যেটা ফারহান ভাই এবার আসছিল, তখন ফারহান ভাইকে আমি লাস্ট এই কোশ্চেনটাই করতাম যে ভাই আমি এতগুলো কাজ করি, কোনটা করব কোনটা ছাড়বো, সবগুলো মেনটেন করতে পারতেছি না। উনি আমাকে বলেন যে যেইটার 5 বছর পরের ফিউচার আছে ভালো, সেটা ধরে রাখো, টাকা কম আসলেও কোনো সমস্যা নেই। তো আমার মনে হয় এই ব্যাপারগুলো আসলে ইয়ে করা উচিত। আমার জাস্ট একটাই কথা, যেটা আমি লাস্ট আমার 5 বছরে দেখেছি, যে ভাই যদি কোনো জিনিস করতে চান, শেষ না হওয়া পর্যন্ত ছাইরেন না। কারণ যারা শেষ না হওয়া পর্যন্ত মানে ছাড়ে নাই, তাদের মধ্যে 1 থেকে 2% মানুষ হচ্ছে ফেল করছে, 98% পিপল মানে সাকসেসফুল আসলে ওদের আইডিয়াতে, যে কোনো ওয়েতেই হোক। আর এটা লেগে থাকলে কোনো না কিছু একটা সময় একটা স্পেসে চলে যাবেই। হুম হুম। বাট তার আগে সত্যি কথা বলতে ছেড়ে দেওয়ার মেন্টালিটিটা আসে আমাদের চারপাশ থেকেই। যেরকম আমিও তখন ভাবতাম আচ্ছা আমি কি করতেছি, বাট যখন মানুষ আমাকে চেনা শুরু করলো হুম বা হুম। আমাকে দিয়ে মানুষের লাভ হওয়া শুরু করলো, তখন কিন্তু না আচ্ছা মাইশা খুব ভালো করতেছে। মানে যখন নিজের লাভটা হয় তখন মাইশা খুব ভালো করতেছে, আর যখন আমি কারো লাভ ছাড়া নিজের জন্য কাজ করতেছি তখন ও এটা কি করতেছে। এই জায়গায় না আমরা সবসময় একটা ক্রেডিট নেই যে বইবিক্ষ দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম যারা হচ্ছে বুক কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েটারদের এটা দাম আমরা বুঝতে সবসময় পেরেছে, বলি। এবং বুক কন্টেন্ট ক্রিয়েটারদের ওই স্পেসে নিয়ে গেছে আসলে। আর বইবৃক্ষ বই জগতের জন্য অ্যাকচুয়ালি খুব ভালো একটা স্পেস এখন তৈরি করতেছে। ওকে, এই বইয়ের না একটা খুব ফেমাস লাইন আছে, বলো তো কোনটা? তুমি হিন্দিতে বলতে পারো এটা? না আমি হিন্দিতে বলতে ওকে, পারবো না। বাংলাতেই আমার বলো। ধারণা তুমি পারবা। না আমি পারবো না, পুরো একটা শাহরুখ খান স্টাইলে না হলে শুনতে মজা লাগবে না এটা। বলো তুমি। এটা বাংলাটা বলো, তুমি বলো। তুমিই বলো, ইংলিশেই বলো সুন্দর করে বইয়ের মতো। ও না, পুরো লাইনটা হচ্ছে এরকম যে তখন যখন তুমি মন থেকে কিছু চাও, পুরো পৃথিবী বা পুরো কসমস বা পুরো জগৎ তোমাকে হেল্প করার জন্য উঠে পড়ে লাগে। এইটা না সত্য কথা, কিন্তু কখন একটা আইডিয়াতে 3 বছর 4 বছর কাজ করার পরে জিনিসটা সত্য হয়। হ্যাঁ, কারণ আমি তোমাকে ছোট্ট করে বলি, 3-4 বছর কাজ করার পর যখন তুমি একটা স্টেজে আসবা বা ছোট্টভাবে শুরু করতে পারবা, তখন দেখবা তোমার ওই নেটওয়ার্কিং 5 বছর আগে করছিল ওটা কাজে লাগতেছে, পরশু দিন এক বড় ভাইয়ের সাথে পরিচয় হইতেছিল ওটা কাজে লাগতেছে, ওই ভাইয়ের একটা কাজ করা তোমার সাথে অ্যালাইন করে চলে আসতেছে। এটা না আমি খুবই সুন্দরভাবে রিয়েলাইজ করছি, যে ভাই আমি ধরো 3টা ব্র্যান্ডের পেয়ার সামলাই, লাস্ট 2টা পার্সোনাল পেয়ার সামলাই, কেউ জানে না পার্সোনাল পেয়ার বলতে বড় বড় মানুষদের পেয়ার টিয়ার দেখি আর কি। সো এইগুলো না আমার কাছে কেমনে আসছে, মানে পার্সোনাল পেয়ার, ব্র্যান্ডিং পেয়ার, এই সেই বৈবিক এত কিছু। আমার মতে যখন পরিশ্রমটা করা হয় তখন একটা টাইমে না ইউনিভার্স স্পেস চলে আসলেই আসে। তোমাকে হেল্প করা শুরু করে, যে আচ্ছা এটা তোমার সাথে অ্যালাইন, ওটা তোমার সাথে অ্যালাইন। এটা এমন না যে আল্লাহ তোমাকে উপর থেকে একটা চিঠি ফালাই দিবে, তোমাকে দেখবে গুপ্তধন, তারপর হচ্ছে তুমি লালবাগে গিয়ে গুপ্তধন উদ্ধারণ করবা, ব্যাপারটা আসলে এরকম না। তুমি যখন কাজ করতে থাকো তখন না তুমি তোমার স্পেসটা নিজেই ক্রিয়েট করে ফেলো। মানে তুমি একটা কথা বললে যে এই বড় ভাই, তুমি যখন কাজ করতে থাকো তুমি থাউজেন্ড অফ পিপলের সাথে মিলতেছো, তোমার একটা কমিউনিকেশন গ্রো হচ্ছে, তোমার সোশ্যালিজম হচ্ছে। এই জায়গাটায় তুমি যখন কাজ করবা তখন আলটিমেটলি কোনো না কোনোভাবে কেউ না কেউ কানেক্টেড থাকবে বা কেউ না কেউ তোমাকে একটা সোর্স দিয়ে দিবে। বাট তুমি যখন ব্যাক টু 3 ইয়ার্স যাবা অ্যাগো, হুম হুম। তখন তুমি দেখবা তুমি যখন কাজটা স্টার্ট করছো, তুমি ওই যে বলে না সমুদ্রের মাঝখানে আমি একটা পাতাও ভেসে বেড়াচ্ছি, ওরকম যে আমি তখন কি করব বা আমার কি করা উচিত এই গাইডলাইনটা কিন্তু তখন কেউ দেয় না। বাট ওই মোমেন্টে কেউ যদি নিজেকে এতটুকু বুঝ দিতে পারে যে আচ্ছা আমি ধৈর্য ধরে আমি কাজটা করে যাই, পরে কি হবে এটা দেখা যাবে, তাইলেই সে সাকসেস হবেই। হাসাব হোগলে, আমি যদি নামটা না ভুল করে থাকি, ক্রিকেট অ্যানালাইসিস, ওনার একটা খুব সুন্দর কথা আছে যে মানে এক্সপেক্ট করে নেন যে কিছুদিন আপনি ফেলই করবেন। এই যে যেমন উনি এভাবে বলছে, রাহুল দ্রাবিড় 650 রানে কয়টা ইনিংস খেলছে, তার মধ্যে 50 রান করতে পারে নাই 405টা ইনিংসে। মানে ও যতগুলো সাকসেস হয়েছে তার যে 3 গুণ বেশি ফেল করছে, কিন্তু সাকসেসের পার্টটা মানুষ মনে রাখে। সাকিব আল হাসানের ক্ষেত্রে বলো, যে কোনো ক্রিকেটার, ফুটবলার, যার ক্ষেত্রেই বলো আর কি। সো ওনার এই কথাটা অনেক ভালো লাগে, যে এক্সপেক্ট করেন না আপনি T20 ম্যাচ না, লাইফ টাইম, লাইফটা হচ্ছে টেস্ট ম্যাচ, সবসময় আপনাকে সেকেন্ড চান্স দিবে। সো ওই যে যদি নেভার গিভ আপ করো, অটোমেটিকভাবে অনেক কিছু চলে আসে। এইখানে একটা ছোট্ট রোল আছে, ফাতিমা হচ্ছে আমাদের কি জানি বলে, সান্তিয়াগোর হচ্ছে একটা লাভ লাইফ। পরিচিত একটা ছোট্ট একটা লাভ লাইফ আর কি, যে তাকে খুব সুন্দর একটা পথের সন্ধান দেয়।
আমি সবসময় লাভ লাইফ নিয়ে একটা ফ্যাসিনেশন আছে আমার মধ্যে, সেটা হচ্ছে যে পার্টনার শুড বি দ্য দ্যাট কাইন্ড অফ পার্সন যে তোমাকে হচ্ছে তোমার স্বপ্নে পৌঁছাতে সহযোগিতা করবে, স্বপ্নে পৌঁছাতে হেল্প করবে আর কি। তো ফাতিমা যেমন তাকে হচ্ছে একটা পজিটিভ নেশন দেয় এবং বলে যে তুমি ফেরত আসবে, আমি আসি, ওকে। তো তোমার চিন্তা ভাবনা কি? আম, কয়েকদিন আগে তোমারই একটা পোস্ট দেখছিলাম, তুর্য ভাই খুব সুন্দর করে এই হুম জিনিসটাকে হুম হুম। খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে। ব্যাপারটা সুন্দর, বাট এই বইয়ের মধ্যে একটা জিনিস সবচেয়ে বড় একটা ব্যাপার, ও লাইফটা খুব স্মল অনেক টাইমসের ছোট, জন্য, মানে হ্যাঁ। খুবই ছোট। বাট এই ছোট টাইমের মধ্যেও দুজন দুজনকে অ্যাডপ্ট করে নিছে। ধরো আমি যেটা চাচ্ছি, সে আমার চাওয়াটাকে নিজের করে নিচ্ছে, আবার তার চাওয়াটাকে আমি নিজের করে নিচ্ছি। এই অ্যাডাপ্ট করার পসিবিলিটিটা কিংবা ক্যাপাবিলিটিটা রিলেশনশিপের জন্য অনেক বড় কিছু। যেরকম তুমি একটা লাইন বললা যে এখানে ও লাভ লাইফের পার্টনারটা তাকে বলছে যে তুমি ফিরে আসো, না ফিরে আসো, আমি তোমার জন্য আসি। এই যে ওই জিনিসটা নিজের মাইন্ডসেটে নিয়ে আসছে, এটা কিন্তু একটা অ্যাডাপশন। যে আচ্ছা, আমি যাকে ভালোবাসি সে তার ভালোবাসার বা তার স্বপ্নের পথে যাচ্ছে, আমি ওটাকে নিজের করে নিই এবং তার স্বপ্ন পূরণটা হওয়াই মানে আমার স্বপ্নটা পূরণ হবে। এই ব্যাপারটা এই বই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা। যারা এই বইটা পড়ছে আই গেস তারা ফিল করতে পারবে, প্রত্যেকটা লাইন খুব কি বলে এটাকে হার্ট টাচি করে লেখা। যে আমরা সবসময় দেখি কি প্রেম ভালোবাসাকে একটা পরিণয় হইতেই হবে, মানে ছেড়ে যাওয়াটাও একটা পার্ট অফ থিংস। বাট এই বইয়ে কোনো ছেড়ে যাওয়া নাই, বা কোনো এটাকে কি বলবো আমি, ঝগড়া বিবাদ বা কোনো কিছু নাই। বাট দুইটা মানুষকে সম্মান করে দুজন দুজনের ইচ্ছা পূরণ করতেছে, বা দুজন দুজনের স্বপ্নটাকে নিজের করে নিয়ে নিজের মতো করে ভালোবাসতেছে। হ্যাঁ, আচ্ছা, এই বইয়ের হচ্ছে আমরা পাঠকদেরকে একটু বলে দেই। বইয়ের ব্যাপারটা হচ্ছে যে এক মেষপালক ভেড়া চড়াইতো, মেষ চড়াইতো। ও হুট করে হচ্ছে একটা স্বপ্ন দেখেছে যে ও গুপ্তধন পাবে, বা কেউ ওকে গুপ্তধনের সন্ধান দিচ্ছে। পরে হচ্ছে ও এক জ্যোতিষী বা ওই টাইপের একটা মানুষের কাছে যায়। যাওয়ার পর হচ্ছে ও কথাবার্তা বলে এবং তাকে জ্যোতিষী বলে যে তুমি যদি সম্পদের এত পরিমাণ আমাকে দাও তাহলে আমি তোমাকে একটা গাইডলাইন দিব বা এই টাইপের দিব। এবং একজন হচ্ছে ওকে দুইটা পাথর দেয়। পাথরটা কীরকম? পাথরটা হচ্ছে গাইডলাইন হিসেবে কাজ করে, যে তুমি তোমার লাইফে ওই লক্ষ্যটা পৌঁছানোর সময় যদি বুঝতে না পারো যে কোনটা করবা কোনটা করবা না, তখন পাথরগুলোকে জিজ্ঞেস করলে ওরা হ্যাঁ না উত্তরটা দেয় আর কি। বাট এটা হচ্ছে একটা লিমিট থাকে কতবার তুমি ইউজ করতে পারবা। জার্নিটা অনেক ফ্যাসিনেটিং। তুমি ধরো স্পেনের ওই যে ওই জায়গাটা থেকে পিরামিড যাইতে যে তোমার মরুভূমি পাহাড় এই সমস্ত মানে ব্যাপারগুলো। জার্নি ইজ দ্য মেইন হ্যাঁ, থিং, নট দি প্লেস। এক্স্যাক্টলি। অনেকটা এরকম। সো এটা আর কি আমার হচ্ছে, তুমি আলকেমিস্টের ব্যাপারটা জানো? এখানে তো আলকেমিস্ট হিসেবে আসলে ওই যে তোমার ইয়াকে লাগে, মেন্টরকে রাখা লাগে। আমাকে একটু বলো তো, তোমার মনে হয় কি যে একটা মানুষের স্বপ্নে পৌঁছানোর জন্য মেন্টরের আসলে প্রয়োজনীয়তা কতটুকু? অনেক দরকার। লাইফে গাইডলাইন প্রত্যেকটা স্টেপে দরকার, হুম হুম সেটা স্বপ্ন হোক কিংবা আমরা কিন্তু বাচ্চাকাল থেকে একটা গাইডলাইন পেয়ে বড় হই। আমাদের বাপ মা ছোটবেলা থেকে এটা করো, এটা করবা না, এটা তোমার জন্য ঠিক না, একটা গাইডলাইন শিখাই হুম দিল। হুম। আমরা যখন ডেভেলপ হলাম তখন আমরা নিজেদের মতো করে সেই গাইডলাইনটা সেট করি যে আচ্ছা আমার জন্য হয়তো এটা ভালো, এটা খারাপ। বাট লাইফের একটা স্টেজে যে আমরা চাই যে আমরা কারোর সাথে আমাদের কিছু কথা শেয়ার করব, ভালো হোক খারাপ হোক, সে অ্যাটলিস্ট আমাকে বলবে যে তোমার ডিসিশনটা খারাপ, তোমার ডিসিশনটা ভালো। এরকম গাইডলাইন প্রত্যেকটা মানুষের লাইফে দরকার, আমার পার্সোনালি মনে হয়। অ্যান্ড যার লাইফে এরকম একটা গাইডলাইন আছে তার মতো লাকি পার্সন খুব কম আছে। তো এই আমার না আলকেমিস্ট পড়তে গিয়ে, সত্য কথা তোমাকে মনে হয় অফ দ্য রেকর্ডে বলতেছিলাম যে আলকেমিস্ট পড়তে গিয়ে না, অন দ্য রেকর্ডেই বলছি যে লাইফের তুমি যখন স্ট্রাগল স্টেজে থাকবা, আমি এই বইটা হাইলি রেকমেন্ড করব। অডিও শুনেন, সামারি দেখেন, বাংলা পড়েন। সবচেয়ে রেকমেন্ড করবো ইংলিশটা পড়ার জন্য। আমি সবাইকে বলবো এই হুম বইটা অডিও নয়, এই বইটা না প্রত্যেকটা যে লেটার চোখে ভাসবে, হুম হুম। বইটা পড়ুক মানুষ। এক্স্যাক্টলি, হ্যাঁ, পড়ার তো সবসময় আসলে থাকে বা সবসময় আমরা প্রিফার করি। বাট ব্যাপারটা হচ্ছে পড়েন, পড়লে হবে কি আপনি যে স্টেজে আছেন, স্ট্রাগল স্টেজে, আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে আপনার স্ট্রাগল স্টেজটা করতে চলতেছে, আবার এটার পর একটা ভালো সময় আছে। এই জন্য আমি সবসময় বলি যে আলকেমিস্ট বইটা পড়তে, কারণ আশেপাশে রাখতে। কারণ এই বই এত সুন্দর করে প্রত্যেকটা স্টেপ দেখানো হয়েছে যে কীভাবে তুমি আসলে তোমার স্ট্রাগল ফেজটাকে ফেস করবা। তোমার যদি একটা মেন্টর থাকে, তুমি যেটা বললা যে একটা মেন্টর থাকা মানে আপনি লাইফের অনেক বড় একটা স্টেজে আগাই গেলা। এখন আমাদের একটা সিক্রেট হ্যাকস হচ্ছে যে পৃথিবীতে নতুন কোনো আইডিয়া কিন্তু আর আসবেও না বা নাই।
ওই যে স্টিল লাইক অ্যান আর্টিস্ট টাইপের, যে আইডিয়া সব হয়ে গেছে, এখন জাস্ট তোমাকে একটা থেকে মডিফাই করতে হবে কিংবা রিসার্চ করতে হবে, সেটা নিয়ে আসতে হবে। অ্যান্ড আমার কথা হচ্ছে যে আপনার ফিল্ডে যারা হচ্ছে সাকসেসফুল পিপল আছে, আপনি যদি তাদেরকে খুব স্মার্টলি ডিল করতে পারেন, ওরা আপনাকে গাইডলাইন দিতে বাধ্য, এবং দিতে প্রত্যেকটা সাকসেসফুল পিপল গাইডলাইন দিতে চায়। ওরা বলতে চায় যে আমরা যেটা ভুল করে করছি ওটা না করে। এমন আমার মনে হয় এমন কোনো মানুষ কম আছে যে নিজে সাকসেস হয়েছে এখন চায় না যে অন্য কেউ সাকসেস হোক। আমি একটা গল্প, আমি কোন ছোট গল্পটা পড়ছি আমি জানি না, ওখানে লেখাটা এরকম ছিল যে তুমি যখন একটা মানুষের সাথে কথা বলো, সে যদি তোমাকে বলে যে তুমি এটা পারবা না কিংবা তুমি এটা করতে চেষ্টা করলেও তোমাকে দিয়ে হবে না, তার মানে সেই জিনিসটা পারে নাই, তাই সে তোমাকে বলতেছে যে তুমিও পারবে না। বাট তুমি যখন কেউ একজন লাইফে অনেক উপরে গেছে কিংবা অনেক কিছু চেষ্টা করছে, কিছু জিনিস পারছে কিছু জিনিস পারে নাই, এরকম কোনো মানুষের সাথে কথা বলো, তখন তুমি পারো না পারো তার কোনো কেয়ার নাই, বাট সে তোমাকে ট্রাই করতে বলবে তুমি ট্রাই করো, হলে হবে না হলে নাই। মানে কোনো চান্স মিস করা যাবে না লাইফে, যেটাই হবে সেটা তুমি করে দেখো, তারপরে যা হবে ওই যে দেখা যাবে ব্যাপারটা। হ্যাঁ, এখানে হচ্ছে একটা ভয় থেকে বের হওয়ারও একটা ব্যাপার খুব সুন্দর করে লেখা, ওই যে তোমার ইয়ার সময় ওর টাকা পয়সা যখন হারায় যায়, এবং একটা টাইমে দেখো আননোন একটা নেশন, ওর ভাষা জানে না, কিচ্ছু জানে না, ওই জায়গাতে গিয়ে টাকা হারাই ফেলছে, মানে টাকা হচ্ছে চুরি হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে, ফ্রেন্ড ভেবে একজনকে দিয়েছিল নিয়ে চলে গেছে। তো ওই দ্যাট টাইমে ওর ওর সিচুয়েশনটা যদি চিন্তা করো, ওর সামনে অন্ধকার, মানে সামনে পিছনে সবই অন্ধকার, কোথাও ফেরত আসার জায়গা নাই। এই জায়গাটা দিয়ে আলকেমি বইটা বোঝানো হয়েছে যে লাইফে এমন একটা স্টেজ থাকে যেখানে তুমি তোমার স্বপ্নে যাইতে যাইতে একটা স্টেজে ধাক্কা খাও, স্বপ্নে যাইতে যাইতে কাজ করতেছো, একটা স্টেজে ধাক্কা খাও, ওই ধাক্কা থেকে যদি তুমি আবার পিছনে ব্যাক করতে পারবে না, ব্যাক করলে তো আর সামনে যাইতে পারবে না, তুমি যদি পিছনে ব্যাক করে চলে আসো তোমার আজীবন আর স্বপ্নে যেতে পারবে না। ধাক্কা খাইছো, কাজ করতেছো, যেটাও করছে স্পোর্টিকের দোকানগুলোতে কাজ করতে করতে একটা আর্ন করে আবার সে তার স্বপ্নে গেছে। এই ব্যাপারগুলো চমৎকার লাগে আমার কাছে তখন, যখন তুমি বুঝে বুঝে পড়বা যে এই যে ওর টাকা হারায় গেছে, তারপর টাকা হারায় যাওয়ার পর ও হচ্ছে কিছুদিন মানে বুঝতেছিল না কি করবে, ও ব্যাক করে নাই, কিন্তু ও ব্যাক না করে আবার ওখানে কিছু একটা কাজ করে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করছে আর কি। এই বই অনেক সুন্দর সুন্দর কিছু মেটাফোর আছে, মানে আমার কাছে মনে হয় বইটা পড়তে পড়তে আমার মনে হয়েছে যে ইউ হ্যাভ টু লিভ এভরিথিং যদি তুমি তোমার ড্রিম পূরণ করতে চাও। এখানে অনেক ছোট ছোট ব্যাপার, বাট আমাদের জন্য কিন্তু এটা বড়। তুমি কখনো তোমার ভালোবাসার মানুষকে তোমার এরকম পিরামিড যে গুপ্তধন বের করবা দেখে এই রিজনে ছেড়ে দিবা বা রেখে চলে যাবা? কখনোই না। তুমি চিন্তা করবা আচ্ছা এই মেয়েটার সাথে আমি কমিটেড ছিলাম, এই মেয়েটার সাথে আমি এত কথা বলছি, তাহলে এই লজিকে আমি কিভাবে ছেড়ে যাব? বাট ও কিন্তু এত কিছু ভাবে নাই, ও নিজের কথা ভাবছে। হয়তো একদিকে ব্যাপারটা খুব ভালো, বাট একদিকে অনেক সেলফিশ চিন্তা ভাবনা। বাট এই ছোট ছোট মেটাফোরগুলো এক একজনের লাইফে এক একভাবে কাজ করবে, এবং এই মেটাফোরগুলো আমার কাছে বেশ ভাল লাগে। আর একটা কথা কি, এই যে তুমি পডকাস্টের শুরুতেই বললা যে নিজের ক্যাপাবিলিটি কিংবা নিজের যে এটাকে আমি কি বলবো, নিজেকে ভ্যালু দেওয়াটা অ্যাকচুয়ালি, যে আমি একটা কিছু চাচ্ছি এবং এটা আমি পাবো, আমি জানি না আমি পাবো নাকি, বাট আমাকে পাইতে হবে, এরকম একটা থটস নিয়ে যখন আমি কাজ শুরু করি, মাঝখানে আমি কাউকে ট্রাস্ট করলাম, সে আমার ট্রাস্ট ভেঙে চলে গেল, ওই যে টাকা পয়সা নিয়ে চলে গেছে, ও তো সহজ সরল মনে ওকে বিশ্বাস করছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে, লাভ লাইফ রেখে আমি চলে আসলাম। আমি যে কাজটা পারি, যে আমি মেষ চড়াতাম কিংবা আমি কোনো সিরামিক্সের দোকানে কাজ করতাম, আমি সামনে সব কাজ পাবো নাকি আমি জানি না, আমাকে নতুন কিছু ট্রাই করতে হবে এবং সেই জিনিসটা আমি নাও পারতে পারি। এরকম অনেক কিছু ছেড়ে ছেড়ে এসে সে যে লাইফে একটা সিচুয়েশানে আসছে এবং লাস্টলি কিন্তু ওর ড্রিমটা ফুলফিল করে। এই ফুলফিল ড্রিমটা করার মাঝখানে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস, এই আপস অ্যান্ড ডাউনসগুলো ও কখনো লাইটলি নেয় নাই। ও লাইফের প্রত্যেকটা ডাউন স্টেজকেও খুবই হেভিভাবে দেখছে, অনেক ডিপভাবে দেখছে যে আচ্ছা আমার লাইফটা আজকে সকাল থেকে এরকম যাচ্ছে, পরবর্তী দিন এর থেকে ভালো যেন যায়, এজন্য আমি কি করতে পারি, এবং ও প্রত্যেকটা দিনকে একটা নিউ চান্স হিসেবে কাজে লাগাইছে। হ্যাঁ, তুমি একটা সুন্দর কথা বলছো, সেটা হচ্ছে ওই যে ধরো ও তো মেষ পালক, হ্যাঁ মেষ চালাতো, মেষ ইয়ে করতো, এবং ওই জায়গাতে ও মোটামুটি এক্সপার্ট এবং সবকিছু।
এই জায়গাটাকে বলা হয় কমফোর্ট জোন। হুম হুম আমি কমফোর্ট দিয়ে এটা করতে পারতেছি। ও যদি কমফোর্ট দিয়ে মেশ চালাতো, আজীবনও কখনো গুপ্তধনের সন্ধানে যাইতো না, আজীবনও এত ফাতেমার সাথে দেখা হইতো না, এই ইয়াগুলো পাইতো না। তখন কিন্তু হ্যাঁ, ও ওই এরিয়ারই একটা সুন্দর হ্যাঁ, ওর একটা সংসার টংসার হয়ে একটা স্বাভাবিক নর্মাল জীবন হ্যাঁ, চলে বাট যাইতো। ওর কিন্তু হচ্ছে ধরো, ও যখন কমফোর্ট জোনটা মানে ভেঙে বের হলো, মেশগুলোকে বিক্রি করে দিল, ওর স্বপ্নের পথে আসা শুরু করলো, তখনই কিন্তু স্বপ্ন ওকে পাওয়া শুরু করলো। হুম। তো একটা ব্যাপার বলা হয় যে কমফোর্ট জোন অনেক সুন্দর একটা জায়গা, যেখানে কোনো কিছু কখনো জন্ম নেয় না। ঠিক আছে, ওই যে কমফোর্ট জোন ইজ আ বিউটিফুল থিং, যেখানে কোনো কিছু কখনো জন্ম নেয় না। আমি একটা হ্যাঁ, হাসির কথা বলি, ওই যে উদ্ভাসের জার্সির পিছে লেখা থাকে না, আর লেগে থাকো দৃঢ়ভাবে স্বপ্ন জয় হবেই হবে। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে আপনার যদি মানে এগুলো, আমি একটা জিনিস বলে ফেলি, সেটা হচ্ছে আমরা যে বই নিয়ে যে কথাবার্তাগুলো বলতেছি, এগুলো সব আমরাই মানি, আমরা আমাদের জন্যই বলি। আপনাদের জন্য বলি, এদার্সমেন্ট এই না যে আমরা সবাই সাকসেস হয়ে গেছি এই বই পড়ে, এমন কোটি কোটি টাকা না, আমরা ওই স্টেজে আছি। এবং আমি জানি না এটা মাইশা ইয়ে করে কিনা, বাট আমার হচ্ছে আলকেমিস্টের 4টা রুল আমি ফলো করি, মানে 4টা একদম গুনে গুনে আমি ফলো করি, আমার দেয়ালের উপর লেখা 4 আলকেমিস্ট রুলস আর কি। একটাও কিন্তু ঘুম থেকে ওঠা এই টাইপের রুল না, সবগুলো হচ্ছে ফিলোসফিক্যাল রুল, নিজের ট্রাস্ট বিল্ড করার জন্য আর কি। তো সবগুলো আমার মনে হয় আমার সাথে যায়, যে কোনটা কমফোর্ট জোন থেকে আমি বের হয়েছি, কখন কখন আমি কসমসের সাথে বুঝতে পারছি যে কসমস আমাকে কিছু একটা দিচ্ছে, বাট এটা এটা নিয়ে যদি আমি থেকে যাই, আমি বড় কিছু পারবো না নিতে। সো সব কিছুই বলা এমন না, আপনি যদি এখন বলেন, যা আরে 2টা বাচ্চা আন্ডারগ্রেডে পড়ে চাকরি বাকরি কিছুই করে না, এরা আসছে লাইফে কীভাবে সাকসেস হতে পারে এই থিওরি দিতে, না, আমরা সেই থিওরি দিচ্ছি না। এখানে যে ব্যাপারগুলো নিয়ে কথা বলা আছে সেগুলো চেষ্টা করতেছি বলার, যাতে আপনারাও কিছুটা ফেস করতে পারেন। এই যে তুমি একটা কথা বললা, এখন আমি একটা অফ টপিক একটা কথা বলি। প্লিজ। আমাকে, আমি ঠিক কোন অনুষ্ঠান সেটা বলবো না, ওখানে একজন একটা কোয়েশ্চেন করছে যে আপনি আগে ফিকশন বই নিয়ে কথাবার্তা বলতেন, এখন আপনি নন ফিকশন বই নিয়ে কথাবার্তা বলেন, আপনার জীবনে কি অনেক উন্নতি হয়ে গেছে? আমি ফিকশন বই পড়ি, নন ফিকশন বই পড়ি, হুম, হুম, কোনো বই আমার জীবন উন্নতি করে দিবে না যদি আমি না এফোর্ট দেই। এক্স্যাক্টলি। আহ, আমি নিজে একটা বই অনুবাদ করছি, যেখানে আমি সবাইকে সকালে ঘুম থেকে উঠতে বলছি। শাউট আউট টু মাইশা। মাইশার হচ্ছে যে একটা ইংরেজি অনুবাদ বাংলা বই আছে, নাম হচ্ছে মিরাকেল মর্নিং, হ্যাঁ, সবাই সংগ্রহ করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওখানে কিন্তু আমি সবাইকে ঘুম থেকে উঠে কাজ করার একটা কথা বলছি, বাট আমি পার্সোনালি রাত জেগে আমার লিস্ট করি যে আচ্ছা আমি এই টাইমে এই কাজটা করব, কিংবা আমাকে এই টাইমে এই কাজটা করতেই হবে, এরকম একটা ব্যাপার। আমি আর তুমি একটা বই নিয়ে কথা বলছিলাম, এবং সেইখানে আমরা টুইসডে উইথ কোনটা? মৌরি, ও, এই ভিডিওটা আমি জানি না কেন সবাই খুব ভালোভাবে নিচ্ছে, এবং বইটা একদম বেস্টসেলার হয়ে যাচ্ছে বাংলাদেশে, এরকম একটা হ্যাঁ, ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, বাট ব্যাপারটা হচ্ছে ওই বইয়ে কিন্তু তুমি আর আমি পড়ে আমাদের লাইফটাকে 100% চেঞ্জ করে ফেলি নাই, কিংবা আমরা 99%ও চেঞ্জ করি নাই, বাট আমরা ওই বই থেকে কিছু মেথড নিজের লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করতেছি। হ্যাঁ, ব্যাপারটা এরকম ইভেন যে, আমি বলি, আমি এটা বই 3বার পড়ছি অলরেডি। হ্যাঁ, ব্যাপারটা এরকম, তুমি আর আমি একটা বই পড়ে নিজে, আমি জানি না তুমি করো নাকি, আমি কোনো একটা বই পড়লে 10 থেকে 12 দিন আমার মাথায় ওই বইয়ের চিন্তাগুলো ঘুরে, যে আচ্ছা আমি যদি এই বইয়ের ক্যারেক্টারটা হইতাম, এই কাজে আমি কি করতাম। হুম, হুম। তো আমরাও এটাই করি যে আমরা একটা বই পড়তেছি এবং আমরা নিজেদেরকে একটু ডেভেলপ করার চেষ্টা করতেছি, কারণ আমরা সবাই জানি যে গতানুগতিক জীবন কখনো আমাদেরকে একদম আমাদের ড্রিম লাইফ এনে দিবে না। সো আমরা যদি একটু এফোর্ট না দিই, বা এই যে একটু আগে বললাম না মেন্টর, তোমার আর আমার মেন্টর হচ্ছে এই বইটা, তো এইভাবেই চলে। তো কেউ যদি ধরে নেয়, ইভেন বিভিন্ন কমেন্টও থাকে যে এই বই কীভাবে নিজের জীবনে কাজে লাগাবো, আসলে কোনো বই নিজের জীবনে কাজে লাগানো যায় না। তোমাকে এখান থেকে কিছু কিছু জিনিস জাস্ট অ্যাডপ্ট করে নিতে হবে বা অ্যাপ্লাই করতে হবে নিজের লাইফে। ট্রু, ট্রু। আসলে দেখেন, আপনি পৃথিবীতে যতই কমিউনিকেশনে কোর্স করেন, কমিউনিকেশনে পড়েন, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল হচ্ছে একটা বাইবেল টাইপের বই আর কি, হুম যেটা আপনাকে পড়তেই হবে, যেটা নিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে কমিউনিকেশন কেমনে মানুষের সাথে করতে হয়। নাফিস সেলিম ভাই সেদিন একটা স্ট্যাটাস দিয়েছিল আর কি, যে স্কুল লাইফে সবাইকে জোর করে হচ্ছে এই বইটা পড়ানো উচিত, যে হাউ টু কমিউনিকেট উইথ পিপল, ওই যে ইন হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড হুম হুম ইনফ্লুয়েন্স হুম। পিপল। ওয়ান্ডারফুল বই, ওটা হচ্ছে সাজেস্ট থাকবে, কারণ ওই ব্যাপারটা না, ওই বই আপনাকে বোঝাবে যে আপনি আসলে মানুষের দুঃখ বা মানুষকে কিভাবে বুঝবেন, মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করবেন। যেমন ওই ওই বই একটা খুব সুন্দর লেসন আছে, আমার এটা অনেক ভালো লাগছে। আমি সেদিন হচ্ছে
আমি মাঝে মধ্যে ইউটিউবের কমেন্ট চেক করি, ইউটিউবেরটা করি, ইউটিউবেরটা একদম র কমেন্ট থাকে, হুম হুম। সো ইউটিউবেরটা কমেন্ট চেক করি। আমার হ্যাঁ, ইউটিউবে যারা ভিডিও দেখে ওদেরকে অনেক ভাল লাগে যে আচ্ছা ওরা মোটোই নিয়ে আসছে আমাদের ভিডিওটা দেখবে তাই, বা ফিডে চলে আসছে দেখছে, বাট দেখছে বাট তো অ্যাট লিস্ট দেখছে মানে ওকে, ফেসবুকে কি হয় রিলস দেখতেছি র্যান্ডম, দেখতেছি হ্যাঁ চলে আসছে, বাট না ইউটিউবে ঢুকে সে আচ্ছা সার্চ দিয়ে দেখতেছে, সুইট অনেক। হয়তো বা সার্চ দেয় নাই ফিডে আসছে, বাট ওকে। নোটিফিকেশন যায়, হ্যাঁ, আমার খুব ভাল লাগে যখন আমি দেখি আমার নিজের নোটিফিকেশন আসতেছে। গ্রেট। ওইখানে হচ্ছে আমি দেখলাম যে প্রথম শো যেটা আমাদের আপলোড হয়েছিল ভাবনা আপুর সাথে আমার, যে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, ওখানে এক ছেলে কমেন্ট করছে যে 18.6 মিনিট মনে হয়, 18.6 মিনিটে গল্পটা অনেক ভালো লাগছে। আমি কিউরিয়াস হয়ে গেছি, আচ্ছা মানুষজন 18 পয়েন্ট পর্যন্ত দেখে আবার কমেন্ট করছে কি আসলে। গল্পটা এরকম যে ধরো একটা কফি শপ, একটা যেখানে মোটামুটি সাহিত্যিক আড্ডা বাড্ডা হয়, সব কিছু হয়, হুট করে কফি শপের ভাড়া বাড়ায় দিছে আর কি। সো এখন কারণ ভাড়া ভাড়া দেওয়ার জন্য এখন তোমার ওই যে কফি শপের যে মালিক বা ম্যানেজার, ও কি করবে, আমরা নর্মালি কি করতাম যে ভাই এই ভাড়া বাড়াই দিয়েছেন কোনো নোটিশ ছাড়া, বা ভাড়া কেন বাড়াইছেন, এখানে আপনার কি ফ্যাসিলিটিস আছে যে ভাড়া টাড়া বাড়াইছেন, ঝগড়া করতো। কিন্তু ম্যানেজার কি করলো, ম্যানেজারও করলো দুইটা মেল লিখলো, দুইটা প্যারা বা দুইটা সাইড, যে ভাড়া বাড়ানোর জন্য আপনার কি কি উপকার হবে। আপনার উপকার হচ্ছে আপনি ভাড়া বেশি পাবেন, আপনার জীবনে আরেকটু বেশি টাকা অ্যাড হবে, এই সেই অনেক কিছু। আপনি যদি ভাড়া বাড়ান তাহলে আমার কি হবে, আমার হচ্ছে এই দোকানটা আমাকে ছেড়ে দিতে হবে, এখানে কারণ এত ভাড়া দিয়ে আমি থাকতে পারবো না। এবার আমি যদি ভাড়া ছেড়ে দিই আপনার কি হবে, আমার এখানে যে সাহিত্যিকগুলো আসতো, আমার এখানে যে মানুষগুলো আসতো, আমার এখানে যে শহরে এত এত মানুষ আসতো, এগুলোর কাছে মার্কেটিং করার জন্য আবার আপনাকে নতুন করে মার্কেটিং করতে হবে, যেটা আবার বেশি খরচ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি এই দুইটা ভাড়া বাড়ার অসুবিধা সুবিধা দুইটা আমি আপনাকে লিখে দিলাম, আপনি যদি চান আরেকবার এটার একটু ডিসিশন নিতে পারেন বা একটু ভাবতে পারেন। ফিরতি একটা মেল আসছে, ভাড়া বাড়া তো দূরের কথা, ভাড়া কমাই দিছে, বাট দ্য কমিউনিকেশনটা দেখো, ও কিন্তু ঝগড়া করে না যে ভাড়া কেন বাড়াইছেন এই সেই অনেক কিছু না, ও সুন্দর করে ওর সাইডও বুঝছে যে আপনার ভাড়া বাড়ানো উচিত, জিনিসপত্রের দাম বাড়তেছে বা দিন দিন অনেক কিছু হচ্ছে, আবার ওর সাইডও বুঝছে, ও নিজের সাইডও বুঝাইছে, আগে ওকে অ্যাকনলেজ করছে, তারপর নিজের কথাটা বলছে, হ্যাঁ, তারপর হচ্ছে ওকে সুন্দর করে একটা ওয়েলকাম মেল দিছে, পরের মেল ভাড়া কমাই দিছে। আমি একটা কথা বলি, আমি এখন নোটিস করতেছি যারা এখনকার যুগের ছেলে মেয়ে ওদের কমিউনিকেশন স্কিল ব্যাপক। বিশ্বাস করো আমি স্কুলে থাকতে আমার কোনো কমিউনিকেশন ছিল না, ইভেন কলেজে থাকতেও যে আমি বলবো আমার কমিউনিকেশন ছিল এরকম না, স্টিল আমি খুব নুব, আমি নিজে থেকে কারোর সাথে কনভারসেশন নেই না বা এরকম কিছু। বাট এখনকার বাচ্চাদের দেখলে আমার খুব ভাল লাগে, ওরা ওদের মধ্যে কিন্তু নন ফিকশন বই পড়াটা খুব একটা ট্রেন্ডের মতো, যে আচ্ছা আমি এরকম বই পড়ছি তুই কি পড়ছিস, বিভিন্ন আমি জানি না তুমি ফলো করো নাকি জেনজিদের বিভিন্ন গ্রুপস থাকে এবং এসব গ্রুপসে তারা কে কী বই পড়ে এগুলো আপডেট দেয়, কিংবা গুডরিডসেও দেখি ওরা অনেক অ্যাক্টিভ, যেটা আমি অ্যাক্টিভ হইতে পারি না গুডরিডসে। এবং ওদের ওই স্কিলটা যে একজনের কমেন্টে যে একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করতেছে, সাপোর্ট করতেছে, এই ব্যাপারটা খুব সুন্দর। এবং ওদের কমিউনিকেশন স্কিলটা দেখলে আমার মনে হয় আমরা যখন স্কুলে ছিলাম আমাদেরকে কমিউনিকেশনে জোরদার করার জন্য কোনো গ্রো আপ করা হয় না। আমি কিন্তু ভিকারনেসা থেকে পড়ছি, মানুষ ভাবে আচ্ছা ভিকারনেসা থেকে পড়ছে ওর হয়তো অনেক জানাশোনা আছে কিংবা কমিউনিকেশন স্কিল অনেক, ব্যাপারটা এরকম না। কমিউনিকেশন স্কিল মাস্ট হ্যাভ স্কিল একটা, মানে এখনকার জেনারেশনের জন্য অনেক। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে আপনার, আমি সেদিন ফারহান ভাইকে আমার শোতে জিজ্ঞেস করতেছিলাম, বাই দ্য ওয়ে শাউট আউট টু দ্য রমজান শো, ঠিক আছে। আজকে রমজান একটা শোতে কত কিছু যে সো প্রমোট করে দিচ্ছে। হ্যাঁ, আমি ফারহান ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ফারহান ভাই, আমরা যারা মানে সাকিবও রিলেট করতে পারবে, যে আমরা যারা বাচ্চা কাচ্চা আছি, আমরা তো চাই যে সেলিব্রিটি বা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যোগাযোগ করতে, তো হোয়াটস দ্য মোস্ট স্মার্ট ওয়ে। তো ফারহান ভাই আমাকে বললো যে প্রথমত একটা জিনিস খেয়াল করতে হবে যে কোন সোশ্যাল মিডিয়াতে ওর ফলোয়ার সবচেয়ে বেশি সবচেয়ে কম আছে, ওইখানে একটা রিচ করতে পারবা, বা মেইল আছে, মেসেজও রিপ্লাই অনেকেই দেয়, বাট মেসেজ শুড বি মোর স্পেসিফিক, ভাই আসসালামু আলাইকুম, শেষ, কেউ কমিউনিকেশন রিপ্লাই নাই। দেবে না। না, লিখো ভাই আসসালামু আলাইকুম, এটা এটা কাজ, আপনার এটা ভালো লাগছে, আমরা আপনার সাথে এই কাজটা করতে চাই, কিংবা অ্যাপ্রিসিয়েট করলেও বি স্পেসিফিক, ভাই আপনার ওই ভিডিওর ওই টপিকটা অনেক ভালো লাগছে, আপনি ভাবে বলছেন। যেমন সেদিন ফারহান ভাইকে সূচনা আপু বলতেছিল যে ভাইয়া আপনার কুকুর নিয়ে যে আপনি প্রতিবাদ করছেন ওই যে জাপান গার্ডেন, ওই জিনিসটা অনেক ভালো লাগছে, খুবই সুন্দর ফারহান ভাই স্পেসিফিক। সবকিছু তো অনেক অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ। সো আমার কথা হচ্ছে কমিউনিকেশন করতে হলে স্পেসিফিক হইতে হবে, স্মার্ট হইতে হবে, যে আপনি কি বলতে চাইতেছেন ওটার সাথে ও যাইতেছে কি না,
আর যত কম শব্দে বলা যায় তত ভালো। কেউ আপনার প্যারাগ্রাফ পড়বে না, টু বি অনেস্ট। শুনতে খারাপ লাগতে পারে, তুমি নিজেও পড়ো কেউ, না। আমিও পড়ি না, হ্যাঁ। আমি অত বড় কিছু না, বাট সত্য কথা আমি বলি, যদি কোনো কমিউনিকেশন বা টেক্সট আছে, ভাই আসসালামু আলাইকুম, মানে হ্যাঁ ওয়ালাইকুম সালাম, তারপর ভাই পুরোটা লিখে দাও, আমি সময় হলে দেখে তোমাকে ওটার ফিডব্যাক দিয়ে দিব। যেমন আমাকে ধরো কয়েকটা ইভেন্টে ডাকছে, 16ই ডিসেম্বর একটা ইভেন্ট ছিল আর কি, সাভারে, তারপর হচ্ছে চট্টগ্রামের একটা ইউনিভার্সিটির একটা ইয়েতে। নর্মালি আমি এখন কি করি, আমি কোনো স্কুলের ইভেন্টে যাই না বা কলেজের ইভেন্টে যাই না, কারণ আমি আমার নিজেকে প্রিপেয়ার মনে করি না। হুম। আমার মনে হয় না আই এম দ্যাট কাইন্ড অফ পার্সন যে ওকে আমি গিয়ে ওদেরকে শেখাবো টেখাবো না। আমি উইলিংলি বা খুব খুব সুন্দর করে বলি যে বস, আমি সবাইকে বস স্যার এভাবেই বলি যে আমার মনে হয় না আমি এখন দ্যাট টাইপ অফ পার্সন যে আমি স্কুলে গিয়ে সেশন নিব, ওদেরকে কথাবার্তা বলবো না। শিখতেছি যদি হয় তখন জানাবো। কিন্তু যদি আপনি লিখে পাঠান ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তারপর আর কি বলবো, পুরো মেসেজ লিখে দেন, সময় হলে সবাই দেখবে, সবাই খেয়াল করবে আর কি। বাট আমার কাছে এখন একটা জিনিস ভাল লাগে, আহ, ছোট হোক বড় হোক, হুম এখন সবাই সবাইকে খুব সুন্দরভাবে সম্মান করে রিচ করে। ব্যাপারটা কিন্তু আমি খুব বেশি কাজ করি না, আমি খুব লিমিটেড কিছু কাজ করি, এবং আমার কিছু কমফোর্ট জোন আছে যে আমি এদের সাথেই সব সময় কাজ করব, আমার নতুন কারোর সাথে ডিল করতে হচ্ছে না। বাট আমার খুব ভাল লাগে যখন মানুষজন খুব সুইট টোনে অ্যাপ্রোচ করতে আসে যে এই কাজটা তুমি করবা, বা তুমি এই কাজটা ক্যাপেবল। এবং আমার থেকে খুব ছোট একটা ছেলে আমার সাথে ডিল করতেছে কথায়, কিন্তু সে খুব সুইট টোনে খুব রেসপেক্টফুলি আমার সাথে কথা বলতেছে। এই ছোট ছোট ব্যাপারগুলো এইসব জেনারেশনের মধ্যে এখন অনেক সুন্দর, আমার মাঝে মধ্যে খুবই ভালো লাগে। ট্রু। আমরা শেষ করব, শেষ কি বলবো বলো? শেষে বলবো, প্রত্যেক এপিসোডেই এক কথা বলি, আপনারা বইটা পড়তে পারেন, বইটা পড়লে আপনাদের ভাল লাগবে। বাট এই এপিসোডে স্পেসিফিকলি বলতেছি, যারা লাইফে খুব ডাউন স্টেজে আছে, মানে মনে করতেছে যে আমার লাইফে হয়তো আর কিছু করার নাই, কিংবা আমি হয়তো লাইফে কিছু পারবো না, এবং যারা স্কুল কলেজ পার করে ভার্সিটিতে উঠবে, ওই ফ্রেজটা না একটু অন্য রকম থাকে, আমরা সবাই পার করে আসি, অ্যাডমিশন একটা টাইম থেকে, ওই টাইমে নিজেকে মোটিভেট ফিল করানো যায় না, এবং ওই টাইমে কেউ যখন আমাকে মোটিভেট ফিল করাইতে আসে তখন কিন্তু খুব বিরক্তিকর একটা ভাব থাকে। আমি বলবো যে লাইফে এরকম সিচুয়েশনগুলোতে আপনারা এই বইটা পড়েন, আশা করেন, বা আমি আশা করি আপনাদের লাইফটা চেঞ্জ হবে, বিভিন্ন জিনিস নিজের মধ্যে অ্যাডপ্ট হবে, এবং সামহাও দিন শেষে আমি এই জিনিসটাকে প্র্যাকটিস করা স্টার্ট করব। আমি এই বইটা যখন পড়ছি তখন পৃথিবীর অবস্থা খুবই খারাপ, করোনা, 4 সাইডে মানুষ মরে যাচ্ছে, এবং মানুষের মৃত্যুর সংবাদ আমার কাছে সবচেয়ে বেশি নাইটমেয়ার হয়। এবং ওই টাইমে আমি কেন জানি কোনো কিছুই নর্মালি নিতে পারতেছিলাম না, এবং ওই টাইমটা আমার জন্য একটু বাজে ছিল, আমার ফিউচার কি হবে কিংবা আমি কোথায় যাব। হ্যাঁ আমরা সবাই হ্যাঁ, আসলে টাইমে ডিপ্রেশন, মানে ওই ডিপ্রেটেড। টাইমটা একে তো পৃথিবীর এই অবস্থা, এবং আমার লাইফের পরবর্তী ডেস্টিনেশন কি হবে, ওরকম একটা ফেস ছিল। ওই টাইমে এই বইটা আমাকে এত হেল্প করছে, মানে ওই যে থাকে না, নিজে হাত দিয়ে নিজেকে টেনে তোলা, এই বইটা ছিল আমার লাইফে এরকম। আমার এই বইটা খুবই পছন্দ। ট্রু। লাস্টে একটা কথাই বলবো বস, আপনার যদি কোনো স্বপ্ন থাকে, ডিপ্রেস ফিল করেন, মনে হয় যে আনা পরিমাণে হচ্ছে না, এই বইটা আপনাকে একটা মেষপালক যে স্পেনের পিরামিড যাচ্ছে, আপনাকে একটা ট্রাভেলের ফিলিংসও দিবে, আপনাকে মরুভূমির ব্যাপার স্যাপারও খুব সুন্দরভাবে জানতে পারবে। ইটস আ ফ্যাসিনেটিং স্টোরি। মাঝে হচ্ছে আপনার আলকেমিস্টের সাথে দেখা হবে, তাবু গুহা, অনেক কিছু আসলে বইয়ের মধ্যে আছে। বাট এন্ড অফ দ্য ডে বইয়ের একটাই মোটো, সেটা হচ্ছে নিজের পোটেনশিয়ালটাকে বের করা বা নিজের পোটেনশিয়াল সম্পর্কে অবগত হওয়া। অ্যান্ড অ্যান্ড লেসন ইজ এভরিথিং। অ্যান্ড এখানে অনেক অনেক লেসন আছে, জাস্ট সত্য করে, যেমন আমাদের আদর্শ হিন্দু হোটেল থেকে আমরা অনেক লেসন নিয়ে রাখছি, মিড টাইম থেকে শুরু করে সব কিছু থেকে শুরু করে। সো ব্যাপারগুলো হচ্ছে পয়েন্ট আউট করে নিজের জার্নির সাথে রিলেট করেন, দেখবেন খুবই ভালো লাগবে বইটা পড়তে আপনাকে। সো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ রইল। টাটা। আল্লাহ হাফেজ।